এখানে? এখানে কি করে আসলি তুই? দিয়া মনের কথা শুনে ফাঁস করে মনের গালে চড় বসিয়ে দেয়। তারপর বলতে লাগলো, হ্যাঁ, আমি এখানে। আর এই যে যত লোক দেখতে পাচ্ছিস, এরা সবাই আমার কথাতেই এখানে এসেছে, শুধু তোকে বাঁচানোর জন্য। আর তুই বলেছিলি না যে আমার সাথে সম্পর্ক রাখবি না তুই? আজ আমি বলছি, হ্যাঁ আমি বলছি, তোর মতো অহংকারী মেয়ের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। ভুলে যাব যে আমার মুন নামে কোনো বান্ধবী ছিল। এইসব তুই কি বলছিস দিয়া? এমনটা বলিস না প্লিজ। আমায় মাফ করে দে। আর কোনো দিন আমি তোকে ভুল বুঝবো না। আমার একমাত্র বান্ধবী তুই। তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রে? কেন, তোর বিধান কই? ওকে নিয়ে থাক। ও সে তো আবার তোকে ধোকা দিয়েছে, তাই না? তোর আশেপাশের যে মানুষগুলো তোকে ভালোবাসে, তুই তাদেরকেই সবসময় অপমান আর অবহেলা করে গেছিস, কিন্তু তারপরেও তারা সবসময় তোকে সব ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে। কি বলছিস তুই এগুলো? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না। প্লিজ বুঝিয়ে বলবি একটু? হাহ, এখনো তুই বুঝতে পারছিস না? একটু না। এই যে লোকটাকে দেখছিস, রুমাল দিয়ে বেঁধে রেখেছে, চিনিস একে? আমি কি করে চিনবো ওকে? ওর মুখই তো আমি দেখিনি এখন পর্যন্ত। কিন্তু ও তো বলল যে ওর ডেভিড। এই নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু কখনো তাকে দেখিনি। মন এই কথা বলার সাথে সাথে দিয়া লোকটার মুখ থেকে রুমালটা টেনে খুলে ফেলল। তারপর বলল, এবার চিনতে পারছিস কিনা? দিয়ার কথায় মন লোকটার দিকে তাকিয়ে 1000 ভোল্টের শক খেলো। কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তো তুমি? তার মানে তুমি সেই নামকরা মাফিয়া কিং ডেভিড, যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে? হ্যাঁ, আমি রানা, আমি ডেভিড। পুরো দেশের সন্ত্রাসীরা আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। যারা অন্যায় অত্যাচার করে তাদেরকে শেষ করে দেই। মৃত্যুই হয় তাদের একমাত্র শাস্তি। তাহলে দিয়া যে বলল তোমরা সবাই ওর কথায় আমাকে বাঁচাতে এখানে এসেছো, তাহলে? হ্যাঁ, ও না বললে আমি এখানে তোমার মতো অহংকারী মেয়েকে বাঁচাতে কখনোই আসতাম না। কিন্তু দিয়া তোমার স্পর্শ কি করে জানে? দিয়া আমার আপন মামাতো বোন। হোয়াট? ঠিকই বলছি, দিয়া আমার আপন মামাতো বোন। দিয়া এসব কি বলছে? হ্যাঁ, ও আমার ফুফাতো ভাই, আর আমি ওর মামাতো বোন। তাহলে এতদিন তুই আমাকে বলিসনি কেন? দিয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বল, এতদিন কেন বললি না আমায়? রানাই বলতে বারণ করেছিল। মানে? ওই বলতে বারণ করেছিল, কারণ কারণ? বল কিসের কারণ? আমি বলতে পারবো না। রানা, তুমি বলো, কেন ওকে বলতে বারণ করেছিলে যে তুমি ওর মামাতো ভাই? দেখুন ম্যাডাম, এসব আমি আপনাকে বলতে বাধ্য নই। ও হ্যাঁ, আমাকে কেন বলবে? আমি তোমাদের কার কি হই যে আমার কাছে বলবে? দিয়া, হ্যাঁ ভাই। ওকে নিয়ে যা, হয়তো বাড়ির সবাই চিন্তা করছে। দিয়া মনকে নিয়ে যেতে লাগে। মন যাবার আগে রানাকে বলে, রানা, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, যদি পারো আমাকে মাফ করে দিও। চলি। তারপর মন দিয়ার সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। দিয়া মনের সাথে থাকায় মনের মা তাকে এত রাতে বাড়িতে আসায় কিছু বলেনি। দিয়া আজ মনের সাথে তাদের বাড়িতেই থেকে গেল। আর অন্যদিকে ডেভিড অর্থাৎ রানা চলে গেল লোকটার বলা সেই ঠিকানায় বিধানকে ধরার জন্য। রানার আগে কটমট করছে। সে আজ বিধানকে পেলে যে কি করবে তা সে নিজেও জানে না। ঠিকানা মোতাবেক পৌঁছানোর পর রানা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কিছু গাড়ি রাস্তার দুই দিক থেকে মুখোমুখি এসে দাঁড়ালো। আর দুই দিকের গাড়ির সাথে দুটো বড় বড় গাড়িও আছে। দুই দিকের গাড়ি থেকে দুজন লোক নেমে এলো। একটা থেকে বিধান আর অন্যটা থেকে একজন লোক নামলো। আর অন্য গাড়ি থেকে যে লোকটা নেমে এলো তার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। তারপর বিধান আর সেই লোকটার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত লোকটার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ আবছা আলোয় লোকটার মুখ দেখতে পায় রানা। লোকটাকে দেখতে রানা 1000 ভোল্টের শক খেলো, কারণ লোকটা আর কেউ না, রাহাত। রাহাতকে দেখে রানা পুরো এক জায়গায় দাঁড়িয়ে রইল। রানা শুধু ভাবছে এটা কি করে সম্ভব। হঠাৎ শিহাব রানাকে বলে, ভাই, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি ওকে সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেঈমান বেঈমানই হয়, বেঈমান কখনো বন্ধু হয় না।
বেইমানটাকে তো আমি না শিয়া, তুই ওকে কিছুই করবি না। যা করার আমি করব। বেইমানটাকে এমনভাবে মারবো যা দেখে আর কেউ কখনো বন্ধুত্বের নাম করে বেইমানি করার সাহসও করবে না। ওকে ভাই, আপনি যা বলবেন তাই হবে। এদিকে রাহাত আর বিধানের কথোপকথন। 50টাকে নিয়ে এসেছি, একদম সেই জিনিস। প্রচুর টাকা আসবে বাইরে পাঠাতে পারলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু মালগুলো কোথায়? গাড়িতে আছে, নিয়ে যাও। এখান থেকে যত তাড়াতাড়ি যাবে ততই ভালো, কারণ জায়গাটা কেমন যেন নীরব, গা ঝিমঝিম করছে। আরে তুমি তো দেখছি ভয় পাচ্ছ। এত ভয় পেলে এই পথে চলা যায় না। তুমি তো দেখছি অল্পতে ভয়ে কচুমচু হয়ে যাচ্ছ। আর আমার মতো যদি ডেভিডের সাথে চলাফেরা করতে, তাহলে তো তুমি তোমার ফ্রেন্ড নষ্ট করে ফেলতে। এ বলে রাহাত হাসতে লাগলো, কিন্তু এদিকে বিধান তো ভয়ে শেষ। একে তো জায়গাটা একদম নির্জন, আবার রাহাতের এমন হাসি, সব মিলিয়ে বিধান ভয়ে পুরো চুপসে গেছে। রাহাত বিধানকে বলে, কি ব্যাপার, তুমি তো ভয়ে পুরোটা শেষ। বিধান কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই বিধানের চোখ মুখ সব শক্ত হয়ে গেল। কিছু সময় পর বিধান ফোনটা রেখেই রাগে কটমট করছে। রাহাত বলে, কি ব্যাপার বিধান, হঠাৎ করে তোমাকে এমন দেখাচ্ছ? কিছু হয়েছে কি? রাহাতের কথা শুনে বিধান বলে, আমার বন্ধুর ছেলেগুলোকে ডেভিড মেরে ফেলেছে। ওকে তো আমি আরে দাঁড়াও, ওর সাথে তুমি একা পারবে না। ওর লোকশক্তি অনেক। আমি পরোয়া করি না। তুমি কি ওকে চিনো? পারো কিভাবে ওকে? ও মাটির নিচে লুকিয়ে থাকলেও আমি ওকে খুঁজে বের করব। আমার লোকদেরকে মেরেছ, এর সত্য তুলবই আমি। তোদের এতটা কষ্ট করতে হবে না, আমি নিজেই এসেছি। হঠাৎ এমন কথায় ওরা সবাই পিছনে তাকালো। পিছনে তাকিয়ে রানাকে দেখে তো তাদের চোখ কপালে উঠে গেল। বিধান কাঁপা কাঁপা গলায় বলল, জানা, তুমি এখানে, আর এত লোকজন কেন তোমার সাথে? রানা বিধানের কথা শুনে মুচকে মুচকে হাসছে, আর রাহাত তো ভয়ে থরথর করে কাঁপছে। রানা রাহাতকে বলে, কিরে বেইমান, তুই যে আমার সাথে বন্ধু কি জন্য করেছিস সেটা আমি খুব ভালো করেই জানতাম। আর তোর সাথে কে কে জড়িত আছে তাও আমি জানি। মানে কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছিস না তাই না? এই বলে রাহাতের গালে একটা চর বসিয়ে দিল। কুত্তার বাচ্চা, বন্ধুর নামে বিশ্বাসঘাতকতা করেছিস, আর এখন ন্যাকামো করছিস? তুই কে রে? আমাদের হুমকি দামগিরের সাহস তোর কি করে হলো? তোকে তো আমি এটা বলে বিধান রানাকে চর মারতে যাবে, তখনই রানা বিধানকে ঠাস করে চর মেরে দিল। চর খেয়ে বিধানের ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করলো। রক্ত দেখে তো বিধানের মাথা পুরোই নষ্ট হয়ে গেল। দেখ না, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। আমাদের গায়ে হাত তুলে, এর জন্য কিন্তু তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ডেভিডকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আমি... এটা বলে রানা রাহাতের বুক বরাবর একটা লাথি মারলো। রাহাত কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লো। রাহাত আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। সে রানাকে বলতে লাগলো, হা 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 হা। তুই যে ডেভিড সেটা আমি খুব ভালো করে জানতাম, আর তাই তোকে শেষ করতেই তোর সাথে বন্ধুত্ব করেছি। তুই কি ভেবেছিস শুধু তুই একাই দেশে রাজত্ব করবি? না না, সেটা তো আমি হতে দেব না। তুই আজ এখান থেকে বেঁচে ফিরলে না আমাকে কিছু করতে পারবি। তুই যাতে আমার কিছু করতে না পারিস সেই ব্যবস্থাই আমি করব বেঈমান। তুই কি ভেবেছিস আমাকে তুই মেরে ফেলে তুই বেঁচে যাবি? আজ তুই আমাকে মারবি, কাল তোর মৃত্যু তোর নিকট চলে আসবে। রাহাত, তুমি ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছো কেন? ওকে এখানেই পুঁতে দাও। আমার লোকজন মেরেছে, ওকে তো আমি ছাড়বো না। তাই তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস? মেরে ফেল ওকে। বিধানের কথা শুনে বিধানের সাথে আসা লোকগুলো, রাহাতের লোকগুলো সবাই রানার উপর আক্রমণ করতে এগিয়ে আসতেই শিহাব সবাইকে নিয়ে তাদের মারতে শুরু করে। কিছুক্ষণ পর বিধান আর রাহাতের লোকজন মাটিতে পড়ে আছে নিষ্প্রাণ হয়ে, আর বিধান মাটিতে হাঁটু গেড়ে বসে আছে রানার সামনে, আর ভয়ে কাঁপছে। কিরে, কোথায় গেল তোর সাহস? অনেক তো বকেছিলি, এখন কে বাঁচাবে তোকে? প্লিজ রানা, আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি। প্লিজ আমার জীবনটা ভিক্ষা দাও। বিধানের কথায় রানা হেসে বলে, নো নো মিস্টার বিধান, নো। আমি জঙ্গলের হিংস্র বাঘকে বিশ্বাস করতে পারি, কিন্তু কোনো মানুষরূপী পশুকে বিশ্বাস করি না। তাই তোমাকে যে আমি মাফ করতে পারি না। তুই এই সমাজের অনেক ক্ষতি করেছিস, তাই
তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ রানা, একটা বার সুযোগ দেওয়া হয়, আর কোনোদিন এসব কাজ করবো না। তোকে যে উপরে যেতেই হবে। সরি রে ইয়ার, তোকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুই এমন একটা কাজ করেছিস যার জন্য তোকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কি কি করেছি আমি? তুই আমার ভালোবাসার মানুষটাকে কাঁদিয়েছিস। ওর চোখের পানি আমার সহ্য হয় না, আর তুই সেটাই করেছিস। তাই তোকে যে মরতেই হবে। এটা বলে বিধানকে কিছু বলার সুযোগ না দিয়েই তার মাথার মাঝখান একটা গুলি করে দিল রানা। বিধানের নিথর দেহটা মুখ থুবড়ে মাটিতে লুটে পড়ল। রানা শিহাবকে বলে, শিহাব, রাহাত যেখানে থাকুক না কেন, ওকে আমি আমার সামনে দেখতে চাই। বেঈমানটার বুক চিরে ওর কলিজাটা আমি বের করে আনবো। আমি দেখব যে ওর কলিজাটা কত বড়। আমি কে সেটা জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে ও ষড়যন্ত্র করেছে। ওকে এমনভাবে মারবো যে আর কেউ কোনোদিন খারাপ কাজ করার আগে অন্তত 100 বার ভাববে। ওকে ভাই, আমি দেখছি। যা করার খুব তাড়াতাড়ি করো। ওকে ভাই। এরপর রানা তার বাড়িতে চলে যায়। এদিকে মন তো পাগলের মতো হয়ে গেছে। মনের সাথে ওই ঘটনা ঘটার পর আজ প্রায় 15 দিন রানা কলেজে আসে না। কারণ রানা সেদিনের সেই ঘটনার পর শহরের বাইরে যায় একটা গুরুত্বপূর্ণ কাজে, এবং সেখানে কাজটার জন্য সে আটকে যায়। তাই সে কলেজে আসতে পারেনি। এই 15 দিনে রানার প্রতি মনের ভালো লাগা কাজ করে। মন বুঝতে পারছে তার মনে রানার জন্য ভালোবাসার জন্ম নিয়েছে। 16 দিনের দিন রানা কলেজে আসে। আজ আর রানা খেলছে যে কলেজে আসেনি। কালো শু, কালো প্যান্ট, কোট, চুল স্পাইক করা, পুরো হিরোর মতো লাগছে তাকে। কলেজের সবাই দেখে তো পুরো হা করে তাকিয়ে আছে। সব থেকে মেয়েরাই বেশি তাকিয়ে আছে। মন এসব দেখে তো রাগে ফুলছে, কটমট করছে রাগে, আর নিজে নিজে বলছে, কুত্তা, হারামি, বিলাই, বাদর, কে বলেছে এত সেজেগুজে কলেজে আসতে? শয়তান ছেলে, দেখ কিভাবে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। মনের মুখে এসব কথা শুনে দিয়া মনের দিকে হা করে তাকিয়ে আছে। কি রে, কি ব্যাপার? এসব কি বলছিস? মানে কি বলতে চাইছিস তুই? মানে হচ্ছে ও এমন স্মার্ট হয়ে এসেছে, এতে মেয়েরা ওর দিকে আকর্ষিত হতেই পারে। ও মেয়েদের সাথে কথা বলতেই পারে, কিন্তু তাতে তুই জ্বলছিস কেন? কি প্রেমে পড়লি নাকি আবার? কুত্তি, দাঁড়া তুই, তোর হচ্ছে। শয়তান মাইয়া, দাঁড়া তুই। এটা বলেই মন দিয়াকে দৌড়ানি দিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে মন গিয়ে রানার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে রানার ঠোঁটের সাথে মনের ঠোঁট মিলে গেল। কলেজের সবাই তো সেদিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবাই মুচকি মুচকি হাসছে। মন তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কোনো মতে রানার উপর থেকে উঠে এক দৌড়ে ক্লাসে চলে গেল। আর এদিকে রানা নিচে পড়ে থাকা অবস্থাতেই মনের লজ্জায় মাথা কাটা গেছে, আর মুচকি মুচকি হাসছে। দিয়া মনের কাছে গিয়ে বসে পড়ল। কে রে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ব্যাপার কি বলতো? তুই সত্যি প্রেমে পড়িসনি তো ওর? দিয়া অনবরত বক বক করেই যাচ্ছে, কিন্তু মনের সেদিকে কোনো খেয়ালই নেই। মন আনমনে কি যেন ভেবেই যাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া আর না পেরে মনকে একটা ধাক্কা দিল। দিয়া ধাক্কা দেয় মনের ঘোর কাটে। কি রে কুত্তি, ধাক্কা দিলি কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই মাঝখানে পানি ঢেলে দিলি। এখন কি হয়েছে বল? শয়তান মাইয়া, সে কখন থেকে ডাকছি, কিন্তু সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? এত না পেঁচিয়ে কি বলবি বলে ফেল। তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই ওর প্রেমে পড়েছিস। সত্যি বলছি তো? গাথি, শুধু কি প্রেম রে, ভালোবেসে ফেলেছি। বুঝছি। কি বুঝেছিস তুই? তুই একটা লুচু মাইয়া, যখন যাকে ভালো লাগে তখন তার প্রেমে পড়িস। এতদিন ছিল বিধান, আর এখন আবার রানা। আর কতজন যে বাকি আছে কে জানে। না রে দিয়া, সত্যিই বলছি, ওকে ভালোবেসে ফেলেছি রে। ওর প্রতি যে ফিলিংসটা কাজ করে, বিধানের প্রতি তেমনটা করে না। বিধানের প্রতি তেমনটা ছিল না। এখন বুঝতে পারছি, বিধান ছিল শুধু একটা আকর্ষণ, আর ও আমার নেশা হয়ে গেছে। ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। বুঝেছি, তুই শেষ। তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ রে, সত্যিই পাগল হয়ে যাব ওকে না পেলে। আমি এই 15 দিনেই বুঝতে পেরেছি যে ওকেই আমার দরকার। এখনই তুই এতটা পাগল হয়ে গেছিস ওর প্রেমে মন। আর যদি সত্যিটা জানতে পারিস, তাহলে তো তুই উন্মাদ হয়ে যাবি। কথাটা দিয়া মনে মনে বলল। দিয়া, এই দিয়া, হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল।
কি ভাবছিস এত? ভাবছি তোকে আমার দুষ্টু মিষ্টি ভাবি বানাবো, বুঝেছিস? লজ্জায় মনের পুরো মুখ লাল হয়ে গেল। এর মধ্যে রানাও ক্লাসে চলে এলো। রানাকে দেখে তো মন মাথা নিচু করে বসে আছে, তাকাতে পারছে না রানার দিকে। রানা গিয়ে মনের পাশেই বসে পড়ল। এবার তো মনের প্রাণটা যায় যায় অবস্থা, শুধু কাঁপছে ভয়ে। এমনিতেই তো তাকাতে পারছে না লজ্জায়, তার মধ্যে এসে আবার পাশে বসেছে। রানা মনের এমন করুণ অবস্থা দেখে আর কিছুই বলল না, শুধু মুচকি হাসছে। সেদিনের মতো ক্লাস করে যে যার মতো বাড়িতে চলে গেল। রাতে শিহাব রানাকে কল করলো। রানা কল রিসিভ করে যেটা শুনলো তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়লো। শিহাব বলল, ভাই, রাহাত শুধু একা নয়, রাহাতের সাথে রাজন রাইসনও আছে, আর ওরা দুজন একে অপরের ভাই। হোয়াট, কি বলছিস তুই এসব? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক বলছি। আমি রাহাতের পিছনে লোক লাগিয়েছিলাম, তারা আমাকে খবর দিয়েছে। আর হ্যাঁ ভাই, আরও একটা খবর, রিয়াও ওদের সাথে যুক্ত। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, রিয়ার শত্রুতা ভাবির সাথে। ভাই, মানে রিয়ার শত্রুতা মনের সাথে? কি ওর মনের সাথে? কে ও? সরি ভাই, সেটা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম কিছু তো একটা রহস্য আছে। তুই আরো ভালো করে নজর রাখ, আর এদিকটা আমি সামলাচ্ছি। ওকে ভাই। পরদিন সকালবেলা রানা কলেজে ঢুকতেই কোথা থেকে একটা মেয়ে এসে রানাকে প্রপোজ করে বসলো। সেটা মন দেখে তো রাগে কটমট করছে। রানা তো মনের অবস্থা দেখে মজা নিচ্ছে। মনকে আরো রাগানোর জন্য রানা মেয়েটার হাত থেকে ফুল নিয়ে নিল। এবার তো মন রাগে পুরো ফায়ার। মেয়েটা উঠে দাঁড়িয়ে রানাকে খুশিতে জড়িয়ে ধরলো। মন এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে রানার কাছে এসেই মেয়েটাকে টেনে ছাড়িয়ে নেয়। ঠাস করে মেয়েটার গালে একটা চর বসিয়ে দিল। রানা তো মনের এমন কাণ্ড দেখে পুরোই অবাক। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? আপনি ওকে মারলেন কেন? রানার কথা শুনে মন রানার দিকে তাকায়। ঠাপ করে রানার গালেও চর বসিয়ে দিল। রানা তো চর খেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। মন মেয়েটার দিকে আবার চোখ গরম করে তাকাতেই মেয়েটা ভয়ে সেখান থেকে চলে গেল। ব্যাপার কি? আপনি ওকেও মারলেন আবার আমাকেও মারলেন, সমস্যা কি আপনার? মন রানার কোনো কথার জবাব না দিয়ে রানার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মনের এমন কাজে রানা তো পুরো শকড। রানা বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে এটা। রানা বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, কারণ মনের রানার মাথার পেছনে হাত দিয়ে মাথার চুল শক্ত করে ধরে রেখেছে। মনের মন ভরে গেলে সে নিজেই রানাকে ছেড়ে দিল। রানা ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। কি করলেন আপনি আমার সাথে এটা? কেন, ভালো লাগেনি? আর একটা দেবো নাকি? না, একদম না। এমন পচা জিনিস আমার আর দরকার নেই। কি বললে তুমি? পচা? এটা বলে মন আবারও রানাকে কিস করে বসলো। এবার তো রানার মাথায় আগুন জ্বলে উঠলো। মন ছেড়ে দিতেই রানা মনের গালে পাস করে চর বসিয়ে দিল। মন তো চর খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে হ্যাঁ এখনই বৃষ্টি হবে। পাগলামির একটা সীমা আছে। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, কিন্তু আর না। এরপর যদি এমন কিছু করো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। বিশ্বাস করো রানা, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমার সাথে আগে যে আচরণ করেছি তার জন্য মাফ চাইছি। প্লিজ মাফ করে দাও। ওকে, ঠিক আছে, মাফ করে দিলাম। হয়েছে, এখন তুমি আসতে পারো। না, হয়নি। আর কোথাও যাব না আমি। ভালোবাসি তোমায় আমি। কোথাও যাব না আমি। প্লিজ একটু ভালোবাসো আমায়। কথা দিচ্ছি, কখনো অভিযোগের সুযোগ দেব না। প্লিজ একটু ভালোবাসো আমায়। সরি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। এটা বলে রানা সেখান থেকে চলে গেল। আর মন কাঁদতে কাঁদতে নিচে মাটিতে বসে পড়ল। দিয়া এসে মনের কাঁধে হাত রাখলো। মন এবার আর নিজেকে সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আর বলতে লাগলো, বিশ্বাস করো দিয়া, এই কটা দিনে ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বুঝতেও পারিনি যে এই কটা দিনের মধ্যে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেললাম। বড্ড বেশি ভালোবাসি রে ওকে, বড্ড বেশি ভালোবাসি। জানি আমি, কিন্তু তুই কি জানিস যে ও তোকে কতটা ভালোবাসে? দিয়ার কথা শুনে মন অবাক চোখে দিয়ার দিকে তাকালো। তুই ভুল বলছিস দিয়া, ও আমাকে ভালোবাসে না, শুধু ঘৃণা করে আমাকে। না, ও তোকে ঘৃণা করে না, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তোকে। শুধু তোর কর্মকাণ্ডের জন্য একটু অভিমান জমেছে তোর উপর। তুই তো ওকে এখন ভালোবাসিস, কিন্তু তোকে ও আরো আগে থেকেই ভালোবাসে। মানে
কি বলতে চাইছিস তুই? মনে আছে আমার এক চাচাতো বোনের বিয়েতে তোকে নিয়ে গিয়েছিলাম? হুম, মনে আছে। সেদিন ওই বিয়েতে তোকে দেখে ওর অনেক ভালো লেগে যায়, ধীরে ধীরে তোকে ভালোবাসতে শুরু করে। পরে আমাকে সব কিছু বলে। পরে আমি ওকে এই কলেজে ঢুকতে সাহায্য করি। কিন্তু ও যখন জানতে পারে যে তুই কিছুটা অহংকারী টাইপের, তখন ও চেয়েছিল তোর অহংকারটা দূর করতে। আর শুধু এজন্যই ওকে এতটা অপমান, কষ্ট, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ওর ভালোবাসার কাছে তোর ভালোবাসা কিছুই না। ওর মতো ভালো তুই এখনো বাসতে পারিসনি রে মন। দিয়ার কথা শুনে মন শুধুই কেঁদেই চলেছে। কিভাবে রানাকে মানাবে সে? রানা তো কোনোভাবেই মানছে না তাকে, কিন্তু সেও রানাকে এখন খুব ভালোবাসে। হঠাৎ মন কান্না বন্ধ করে চোখের পানি মুছে নিয়ে হঠাৎ দাঁড়ালো। তারপর বল, বিধান কোথায়? আজ রাতে নাকি বিদেশে মেয়ে পাচার হবে, তাই মনে হয় সেখানে গেছে। তুই সত্যি বলছিস তো? যদি মিথ্যা হয় তাহলে তোর কপালে খারাপই আছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। যাবি? ওকে, যা, পালা। লোকটা ডেভিডের কথা দৌড়ে পালালো। লোকটা কিছু দূর যাওয়ার পর একটা গুলির আওয়াজ হলো। লোকটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং সেখানেই মারা গেল। হ্যাঁ, লোকটাকে ডেভিডই গুলি করে মেরেছে। মন তো এসব দেখে তার মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ কোথা থেকে যেন দিয়া চলে আসে সেখানে। দিয়াকে দেখে তো মন পুরোই অবাক। দিয়া, তুই এখানে? এখানে কি করে আসলি তুই? দিয়া মনের কথা শুনে ঠাস করে মনের গালে চড় বসিয়ে দেয়। তারপর বলতে লাগলো, হ্যাঁ, আমি এখানে। আর এই যে যত লোক দেখতে পাচ্ছিস, এরা সবাই আমার কথাতেই এখানে এসেছে, শুধু তোকে বাঁচানোর জন্য। আর তুই বলেছিলি না যে আমার সাথে সম্পর্ক রাখবি না তুই? আজ আমি বলছি, হ্যাঁ আমি বলছি, তোর মতো অহংকারী মেয়ের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। ভুলে যাব যে আমার মন নামে কোনো বান্ধবী ছিল। এইসব তুই কি বলছিস দিয়া? এমনটা বলিস না প্লিজ। আমায় মাফ করে দে। আর কোনো দিন আমি তোকে ভুল বুঝবো না। আমার একমাত্র বান্ধবী তুই। তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রে? কেন, তোর বিধান কই? ওকে নিয়ে থাক। ও সে তো আবার তোকে ধোকা দিয়েছে, তাই না? তোর আশেপাশের যে মানুষগুলো তোকে ভালোবাসে, তুই তাদেরকেই সবসময় অপমান আর অবহেলা করে গেছিস। কিন্তু তারপরেও তারা সবসময় তোকে সব ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে। কি বলছিস তুই এগুলো? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না। প্লিজ বুঝিয়ে বলবি একটু? এখনো তুই বুঝতে পারছিস না? না। এই যে লোকটাকে দেখছিস, রুমাল দিয়ে বেঁধে রেখেছে, চিনিস একে? আমি কি করে চিনবো ওকে? ওর মুখই তো আমি দেখিনি এখন পর্যন্ত। কিন্তু ও তো বলল যে ওর ডেভিড। এই নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু কখনো তাকে দেখিনি। মন এই কথা বলার সাথে সাথে দিয়া লোকটার মুখ থেকে রুমালটা টেনে খুলে ফেলল। তারপর বলল, এবার চিনতে পারছিস কিনা? দিয়ার কথায় মন লোকটার দিকে তাকিয়ে 1000 ভোল্টের শক খেলো। কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তো তুমি? তার মানে তুমি সেই নামকরা মাফিয়া কিং ডেভিড, যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে? হ্যাঁ, আমি রানা, আমি ডেভিড। পুরো দেশের সন্ত্রাসীরা আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। যারা অন্যায় অত্যাচার করে তাদেরকে শেষ করে দেই। মৃত্যুই হয় তাদের একমাত্র শাস্তি। তাহলে দিয়া যে বলল তোমরা সবাই ওর কথায় আমাকে বাঁচাতে এখানে এসেছো, তাহলে? হ্যাঁ, ও না বললে আমি এখানে তোমার মতো অহংকারী মেয়েকে বাঁচাতে কখনোই আসতাম না। কিন্তু দিয়া তোমার স্পর্শ কি করে জানে? দিয়া আমার আপন মামাতো বোন। হোয়াট? ঠিকই বলছি। দিয়া আমার আপন মামাতো বোন। দিয়া এসব কি বলছে? হ্যাঁ, ও আমার ফুফাতো ভাই, আর আমি ওর মামাতো বোন। তাহলে এতদিন তুই আমাকে বলিসনি কেন? দিয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বল, এতদিন কেন বললি না আমায়? রানাই বলতে বারণ করেছিল। মানে? ওই বলতে বারণ করেছিল। কারণ কারণ? বল কিসের কারণ? আমি বলতে পারবো না। রানা, তুমি বলো, কেন ওকে বলতে বারণ করেছিলে যে তুমি ওর মামাতো ভাই? দেখুন ম্যাডাম, এসব আমি আপনাকে বলতে বাধ্য নই।
ও হ্যাঁ, আমাকে কেন বলবে? আমি তোমাদের কার কি হই যে আমার কাছে বলবে? দিয়া, হ্যাঁ ভাই। ওকে নিয়ে যা, হয়তো ওর বাড়ির সবাই চিন্তা করছে। দিয়া মনকে নিয়ে যেতে লাগে। মন যাবার আগে রানাকে বলে, রানা, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, যদি পারো আমাকে মাফ করে দিও। চলি। তারপর মন দিয়ার সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। দিয়া মনের সাথে থাকায় মনের মা তাকে এত রাতে বাড়িতে আসায় কিছু বলেনি। দিয়া আজ মনের সাথে তাদের বাড়িতেই থেকে গেল। আর অন্যদিকে ডেভিড অর্থাৎ রানা চলে গেল লোকটার বলা সেই ঠিকানায় বিধানকে ধরার জন্য। রানা রাগে কটমট করছে। সে আজ বিধানকে পেলে যে কি করবে তা সে নিজেও জানে না। ঠিকানা মোতাবেক পৌঁছানোর পর রানা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কিছু গাড়ি রাস্তার দুই দিক থেকে মুখোমুখি এসে দাঁড়ালো। আর দুই দিকের গাড়ির সাথে দুটো বড় বড় গাড়িও আছে। দুই দিকের গাড়ি থেকে দুজন লোক নেমে এলো। একটা থেকে বিধান আর অন্যটা থেকে একজন লোক নামলো। আর অন্য গাড়ি থেকে যে লোকটা নেমে এলো তার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। তারপর বিধান আর সেই লোকটার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত লোকটার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ আবছা আলোয় লোকটার মুখ দেখতে পায় রানা। লোকটাকে দেখতে রানা হাজার ভোল্টের শক খেলো, কারণ লোকটা আর কেউ না, রাহাত। রাহাতকে দেখে রানা পুরো এক জায়গায় দাঁড়িয়ে রইল। রানা শুধু ভাবছে এটা কি করে সম্ভব। হঠাৎ শিহাব রানাকে বলে, ভাই, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি ওকে সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেইমান বেইমানই হয়, বেইমান কখনো বন্ধু হয় না। বেইমানটাকে তো আমি... না শিয়াব, তুই ওকে কিছুই করবি না, যা করার আমি করব। বেইমানটাকে এমনভাবে মারবো যা দেখে আর কেউ কখনো বন্ধুত্বের নাম করে বেইমানি করার সাহসও করবে না। ওকে ভাই, আপনি যা বলবেন তাই হবে। এদিকে রাহাত আর বিধানের কথোপকথন। 50টাকে নিয়ে এসেছি, একদম সেই জিনিস। প্রচুর টাকা আসবে বাইরে পাঠাতে পারলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু মালগুলো কোথায়? গাড়িতেই আছে, নিয়ে যাও। এখান থেকে যত তাড়াতাড়ি যাবে ততই ভালো, কারণ জায়গাটা কেমন যেন নীরব, গা ঝিমঝিম করছে। আরে তুমি তো দেখছি ভয় পাচ্ছ। এত ভয় পেলে এই পথে চলা যায় না। তুমি তো দেখছি অল্পতেই ভয়ে কচুমচু হয়ে যাচ্ছ। আর আমার মতো যদি ডেভিডের সাথে চলাফেরা করতে, তাহলে তো তুমি তোমার ফ্রেন্ড নষ্ট করে ফেলতে। এ বলে রাহাত হাসতে লাগলো, কিন্তু এদিকে বিধান তো ভয়ে শেষ। একে তো জায়গাটা একদম নির্জন, আবার রাহাতের এমন হাসি, সব মিলিয়ে বিধান ভয়ে পুরো চুপসে গেছে। রাহাত বিধানকে বলে, কি ব্যাপার, তুমি তো ভয়ে পুরোটা শেষ। বিধান কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই বিধানের চোখ মুখ সব শক্ত হয়ে গেল। কিছু সময় পর বিধান ফোনটা রেখেই রাগে কটমট করছে। রাহাত বলে, কি ব্যাপার বিধান, হঠাৎ করে তুমি কি এমন দেখাচ্ছ? কিছু হয়েছে কি? রাহাতের কথা শুনে বিধান বলে, আমার বন্ধুর ছেলেগুলোকে ডেভিড মেরে ফেলেছে। ওকে তো আমি... আরে দাঁড়াও, ওর সাথে তুমি একা পারবে না, ওর লোকশক্তি অনেক। আমি পরোয়া করি না। তুমি কি ওকে চিনো? পারো কিভাবে ওকে? ও মাটির নিচে লুকিয়ে থাকলেও আমি ওকে খুঁজে বের করব। আমার লোকদেরকে মেরেছ, এর সত্য তুলবই আমি। তোদের এতটা কষ্ট করতে হবে না, আমি নিজেই এসেছি। হঠাৎ এমন কথায় ওরা সবাই পিছনে তাকালো। পিছনে তাকিয়ে রানাকে দেখে তো তাদের চোখ কপালে উঠে গেল। বিধান কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তুমি এখানে? আর এত লোকজন কেন তোমার সাথে? রানা বিধানের কথা শুনে মুচকে মুচকে হাসছে, আর রাহাত তো ভয়ে থরথর করে কাঁপছে। রানা রাহাতকে বলে, কিরে বেইমান, তুই যে আমার সাথে বন্ধু কি জন্য করেছিস সেটা আমি খুব ভালো করেই জানতাম। আর তোর সাথে কে কে জড়িত আছে তাও আমি জানি। মানে কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছিস না তাই না? এই বলে রাহাতের গালে একটা চর বসিয়ে দিল। কুত্তার বাচ্চা, বন্ধুর নামে বিশ্বাসঘাতকতা করেছিস আর এখন ন্যাকামো করছিস? তুই কে রে? আমাদের হুমকি দামগিরের সাহস তোর কি করে হলো? তোকে তো আমি... এটা বলে বিধান রানাকে চর মারতে যাবে, তখনই রানা বিধানকে ঠাস করে চর মেরে দিল। চর খেয়ে বিধানের ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করলো। রক্ত দেখে তো বিধানের মাথা পুরোই নষ্ট হয়ে গেল। দেখ না, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। আমাদের গায়ে হাত তুলে, এর জন্য কিন্তু তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ডেভিডকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আমি... এটা বলে রানা রাহাতের বুক বরাবর একটা লাথি মারল। রাহাত কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল। রাহাত আবার
সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সে রানাকে বলতে লাগলো, হা 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 হা। তুই যে ডেভিড সেটা আমি খুব ভালো করে জানতাম, আর তাই তোকে শেষ করতেই তোর সাথে বন্ধুত্ব করেছি। তুই কি ভেবেছিস শুধু তুই একাই দেশে রাজত্ব করবি? না না, সেটা তো আমি হতে দেব না। তুই আজ এখান থেকে বেঁচে ফিরলে না আমাকে কিছু করতে পারবি। তুই যাতে আমার কিছু করতে না পারিস সেই ব্যবস্থাই আমি করব বেঈমান। তুই কি ভেবেছিস আমাকে তুই মেরে ফেলে তুই বেঁচে যাবি? আজ তুই আমাকে মারবি, কাল তোর মৃত্যু তোর নিকট চলে আসবে। রাহাত, তুমি ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছো কেন? ওকে এখানেই পুঁতে দাও। আমার লোকজন মেরেছে, ওকে তো আমি ছাড়বো না। তাই তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস? মেরে ফেল ওকে। বিধানের কথা শুনে বিধানের সাথে আসা লোকগুলো, রাহাতের লোকগুলো সবাই রানার উপর আক্রমণ করতে এগিয়ে আসতেই শিহাব সবাইকে নিয়ে তাদের মারতে শুরু করে। কিছুক্ষণ পর বিধান আর রাহাতের লোকজন মাটিতে পড়ে আছে নিষ্প্রাণ হয়ে, আর বিধান মাটিতে হাঁটু গেড়ে বসে আছে রানার সামনে আর ভয়ে কাঁপছে। কিরে, কোথায় গেল তোর সাহস? অনেক তো বকেছিলি, এখন কে বাঁচাবে তোকে? প্লিজ রানা, আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি। প্লিজ আমার জীবনটা ভিক্ষা দাও। বিধানের কথায় রানা হেসে বলে, নো নো মিস্টার বিধান, নো। আমি জঙ্গলের হিংস্র বাঘকে বিশ্বাস করতে পারি, কিন্তু কোনো মানুষরূপী পশুকে বিশ্বাস করি না। তাই তোমাকে যে আমি মাফ করতে পারি না। তুই এই সমাজের অনেক ক্ষতি করেছিস, তাই তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ রানা, একটা বার সুযোগ দাও আমায়, আর কোনোদিন এসব কাজ করব না। তোকে যে উপরে যেতেই হবে। সরি রে ইয়ার, তোকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুই এমন একটা কাজ করেছিস যার জন্য তোকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কি কি করেছি আমি? তুই আমার ভালোবাসার মানুষটাকে কাঁদিয়েছিস, ওর চোখের পানি আমার সহ্য হয় না, আর তুই সেটাই করেছিস, তাই তোকে যে মরতেই হবে। এটা বলে বিধানকে কিছু বলার সুযোগ না দিয়ে তার মাথার মাঝখান একটা গুলি করে দিল রানা। বিধানের নিথর দেহটা মুখ থুবড়ে মাটিতে লুটে পড়ল। রানা শিহাবকে বলে, শিহাব, রাহাত যেখানে থাকুক না কেন, ওকে আমি আমার সামনে দেখতে চাই। বেঈমানটার বুক চিরে ওর কলিজাটা আমি বের করে আনবো। আমি দেখব যে ওর কলিজাটা কত বড়। আমি কে সেটা জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে ও ষড়যন্ত্র করেছে। ওকে এমনভাবে মারবো যে আর কেউ কোনোদিন খারাপ কাজ করার আগে অন্তত 100 বার ভাববে। ওকে ভাই, আমি দেখছি। যা করার খুব তাড়াতাড়ি করো। ওকে ভাই। এরপর রানা তার বাড়িতে চলে যায়। এদিকে মন তো পাগলের মতো হয়ে গেছে। মনের সাথে ওই ঘটনা ঘটার পর আজ প্রায় 15 দিন রানা কলেজে আসে না, কারণ রানা সেদিনের সেই ঘটনার পর শহরের বাইরে যায় একটা গুরুত্বপূর্ণ কাজে, এবং সেখানে কাজটার জন্য সে আটকে যায়, তাই সে কলেজে আসতে পারেনি। এই 15 দিনে রানার প্রতি মনের ভালো লাগা কাজ করে। মন বুঝতে পারছে তার মনে রানার জন্য ভালোবাসার জন্ম নিয়েছে। 16 দিনের দিন রানা কলেজে আসে। আজ আর রানা খেলছে যে কলেজে আসেনি। কালো শু, কালো প্যান্ট, কোট, চুল স্পাইক করা, পুরো হিরোর মতো লাগছে তাকে। কলেজের সবাই দেখে তো পুরো হা করে তাকিয়ে আছে, সব থেকে মেয়েরাই বেশি তাকিয়ে আছে। মন এসব দেখে তো রাগে ফুলছে, কটমট করছে রাগে, আর নিজে নিজে বলছে, কুত্তা, হারামি, বিলাই, বাদর, কে বলেছে এত সেজেগুজে কলেজে আসতে? শয়তান ছেলে, দেখ কিভাবে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। মনের মুখে এসব কথা শুনে দিয়া মনের দিকে হা করে তাকিয়ে আছে। কি রে, কি ব্যাপার? এসব কি বলছিস? মানে কি বলতে চাইছিস তুই? মানে হচ্ছে ও এমন স্মার্ট হয়ে এসেছে, এতে মেয়েরা ওর দিকে আকর্ষিত হতেই পারে, ও মেয়েদের সাথে কথা বলতেই পারে, কিন্তু তাতে তুই জ্বলছিস কেন? কি প্রেমে পড়লি নাকি আবার? কুত্তি, দাঁড়া তুই, তোর হচ্ছে। শয়তান মাইয়া, দাঁড়া তুই। এটা বলেই মন দিয়াকে দৌড়ানি দিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে মন গিয়ে রানার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে রানার ঠোঁটের সাথে মনের ঠোঁট মিলে গেল। কলেজের সবাই তো সেদিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সবাই মুচকি মুচকি হাসছে। মন তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কোনো মতে রানার উপর থেকে উঠে এক দৌড়ে ক্লাসে চলে গেল। আর এদিকে রানা নিচে পড়ে থাকা অবস্থাতেই মনের লজ্জায় মাথা কাটা গেছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া মনের কাছে গিয়ে বসে পড়ল। কে রে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ব্যাপার কি বলতো? তুই সত্যি প্রেমে পড়িসনি তো ওর? দিয়া অনবরত বক বক করেই যাচ্ছে।
কিন্তু মুনের সেদিকে কোনো খেয়ালই নেই। মুন আনমনে কি যেন ভেবেই যাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। দিয়া আর না পেরে মুনকে একটা ধাক্কা দিল। দিয়া ধাক্কা দেয় মুনের ঘোর কাটে। কি রে কুত্তি, ধাক্কা দিলি কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুই মাঝখানে পানি ঢেলে দিলি। এখন কি হয়েছে বল? শয়তান মাইয়া, সে কখন থেকে ডাকছি, কিন্তু সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? এত না পেঁচিয়ে কি বলবি বলে ফেল। তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই ওর প্রেমে পড়েছিস। সত্যি বলছি তো? গাথি, শুধু কি প্রেম রে, ভালোবেসে ফেলেছি। বুঝছি। কি বুঝেছিস তুই? তুই একটা লুচু মাইয়া, যখন যাকে ভালো লাগে তখন তার প্রেমে পড়িস। এতদিন ছিল বিধান, আর এখন আবার রানা। আর কতজন যে বাকি আছে কে জানে। না রে দিয়া, সত্যিই বলছি, ওকে ভালোবেসে ফেলেছি রে। ওর প্রতি যে ফিলিংসটা কাজ করে, বিধানের প্রতি তেমনটা করে না। বিধানের প্রতি তেমনটা ছিল না। এখন বুঝতে পারছি, বিধান ছিল শুধু একটা আকর্ষণ, আর ও আমার নেশা হয়ে গেছে। ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। বুঝেছি, তুই শেষ। তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ রে, সত্যিই পাগল হয়ে যাব ওকে না পেলে। আমি এই 15 দিনেই বুঝতে পেরেছি যে ওকেই আমার দরকার। এখনই তুই এতটা পাগল হয়ে গেছিস ওর প্রেমে মন। আর যদি সত্যিটা জানতে পারিস তাহলে তো তুই উন্মাদ হয়ে যাবি। কথাটা দিয়া মনে মনে বলল। দিয়া, এই হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল। দিয়া, কি ভাবছিস এত? ভাবছি তোকে আমার দুষ্টু মিষ্টি ভাবি বানাবো, বুঝেছিস? লজ্জায় মনের পুরো মুখ লাল হয়ে গেল। এর মধ্যে রানাও ক্লাসে চলে এলো। রানাকে দেখে তো মন মাথা নিচু করে বসে আছে, তাকাতে পারছে না রানার দিকে। রানা গিয়ে মনের পাশেই বসে পড়ল। এবার তো মনের প্রাণটা যায় যায় অবস্থা, শুধু কাঁপছে ভয়ে। এমনিতেই তো তাকাতে পারছে না লজ্জায়, তার মধ্যে এসে আবার পাশে বসেছে। রানা মনের এমন করুণ অবস্থা দেখে আর কিছুই বলল না, শুধু মুচকি হাসছে। সেদিনের মতো ক্লাস করে যে যার মতো বাড়িতে চলে গেল। রাতে শিহাব রানাকে কল করলো। রানা কল রিসিভ করে যেটা শুনলো তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। শিহাব বলল, ভাই, রাহাত শুধু একা নয়, রাহাতের সাথে রাজন রাইসনও আছে। আর ওরা দুজন একে অপরের ভাই। হোয়াট, কি বলছিস তুই এসব? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক বলছি। আমি রাহাতের পিছনে লোক লাগিয়েছিলাম, তারা আমাকে খবর দিয়েছে। আর হ্যাঁ ভাই, আরও একটা খবর, রিয়াও ওদের সাথে যুক্ত। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, রিয়ার শত্রুতা ভাবির সাথে। ভাই, মানে রিয়ার শত্রুতা মনের সাথে? কি ওর মনের সাথে? কে ও? সরি ভাই, সেটা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম কিছু তো একটা রহস্য আছে। তুই আরো ভালো করে নজর রাখ, আর এদিকটা আমি সামলাচ্ছি। ওকে ভাই। পরদিন সকালবেলা রানা কলেজে ঢুকতেই কোথা থেকে একটা মেয়ে এসে রানাকে প্রপোজ করে বসলো। সেটা মন দেখে তো রাগে কটমট করছে। রানা তো মনের অবস্থা দেখে মজা নিচ্ছে। মনকে আরও রাগানোর জন্য রানা মেয়েটার হাত থেকে ফুল নিয়ে নিল। এবার তো মন রাগে পুরো ফায়ার। মেয়েটা উঠে দাঁড়িয়ে রানাকে খুশিতে জড়িয়ে ধরলো। মন এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে রানার কাছে এসেই মেয়েটাকে টেনে ছাড়িয়ে নেয়। ঠাস করে মেয়েটার গালে একটা চর বসিয়ে দিল। রানা তো মনের এমন কাণ্ড দেখে পুরোই অবাক। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? আপনি ওকে মারলেন কেন? রানার কথা শুনে মন রানার দিকে তাকায়। ঠাপ করে রানার গালেও চর বসিয়ে দিল। রানা তো চর খেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। মন মেয়েটার দিকে আবার চোখ গরম করে তাকাতেই মেয়েটা ভয়ে সেখান থেকে চলে গেল। ব্যাপার কি? আপনি ওকেও মারলেন আবার আমাকেও মারলেন, সমস্যা কি আপনার? মন রানার কোনো কথার জবাব না দিয়ে রানার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মনের এমন কাজে রানা তো পুরো সফট। রানা বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে এটা। রানা বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, কারণ মন রানার মাথার পেছনে হাত দিয়ে মাথার চুল শক্ত করে ধরে রেখেছে। মনের মন ভরে গেলে সে নিজেই রানাকে ছেড়ে দিল। রানা ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। কি করলেন আপনি আমার সাথে এটা? কেন, ভালো লাগেনি? আর একটা দেবো নাকি? না, একদম না। এমন পচা জিনিস আমার আর দরকার নেই। কি বললে তুমি? পচা? এটা বলে মন আবারও রানাকে কিস করে বসলো। এবার তো রানার মাথায় আগুন জ্বলে উঠলো। মন ছেড়ে দিতেই রানা মনের গালে পাস করে চর বসিয়ে দিল। মন তো চর খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে হ্যাঁ এখনই বৃষ্টি হবে।
পাগলামির একটা সীমা আছে। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, কিন্তু আর না। এরপর যদি এমন কিছু করো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। বিশ্বাস করো রানা, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমার সাথে আগে যে আচরণ করেছি তার জন্য মাফ চাইছি। প্লিজ মাফ করে দাও। ওকে ঠিক আছে, মাফ করে দিলাম। হয়েছে, এখন তুমি আসতে পারো। না, হয়নি। আর কোথাও যাব না আমি। ভালোবাসি তোমায় আমি। কোথাও যাব না আমি। প্লিজ একটু ভালোবাসো আমায়। কথা দিচ্ছি, কখনো অভিযোগের সুযোগ দেব না। প্লিজ একটু ভালোবাসো আমায়। সরি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। এটা বলে রানা সেখান থেকে চলে গেল। আর মন কাঁদতে কাঁদতে নিচে মাটিতে বসে পড়ল। দিয়া এসে মনের কাঁধে হাত রাখলো। মন এবার আর নিজেকে সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল আর বলতে লাগলো, বিশ্বাস করো দিয়া, এই কটা দিনে ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বুঝতেও পারিনি যে এই কটা দিনের মধ্যে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেললাম। বড্ড বেশি ভালোবাসি রে ওকে, বড্ড বেশি ভালোবাসি। জানি আমি, কিন্তু তুই কি জানিস যে ও তোকে কতটা ভালোবাসে? দিয়ার কথা শুনে মন অবাক চোখে দিয়ার দিকে তাকালো। তুই ভুল বলছিস দিয়া, ও আমাকে ভালোবাসে না, শুধু ঘৃণা করে আমাকে। না, ও তোকে ঘৃণা করে না, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তোকে। শুধু তোর কর্মকাণ্ডের জন্য একটু অভিমান জমেছে তোর উপর। তুই তো ওকে এখন ভালোবাসিস, কিন্তু তোকে ও আরো আগে থেকেই ভালোবাসে। মানে কি বলতে চাইছিস তুই? মনে আছে আমার এক চাচাতো বোনের বিয়েতে তোকে নিয়ে গিয়েছিলাম? মনে আছে। সেদিন ওই বিয়েতে তোকে দেখে ওর অনেক ভালো লেগে যায়, ধীরে ধীরে তোকে ভালোবাসতে শুরু করে। পরে আমাকে সব কিছু বলে। পরে আমি ওকে এই কলেজে ঢুকতে সাহায্য করি। কিন্তু ও যখন জানতে পারে যে তুই কিছুটা অহংকারী টাইপের, তখন ও চেয়েছিল তোর অহংকারটা দূর করতে। আর শুধু এজন্যই ওকে এতটা অপমান, কষ্ট, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ওর ভালোবাসার কাছে তোর ভালোবাসা কিছুই না। ওর মতো ভালো তুই এখনো বাসতে পারিসনি রে মন। দিয়ার কথা শুনে মন শুধুই কেঁদেই চলেছে। কিভাবে রানাকে মানাবে সে? রানা তো কোনোভাবেই মানছে না তাকে, কিন্তু সেও রানাকে এখন খুব ভালোবাসে। হঠাৎ মন কান্না বন্ধ করে চোখের পানি মুছে নিয়ে হঠাৎ দাঁড়ালো। তারপর, ভাই, তুই এটা কি করলি? তুই না ওকে ভালোবাসতি, তাহলে তুই এমনটা কেন করলি ওর সাথে? তুই কি ভুলে গেছিস দিয়া, ও আমার সাথে কি করেছিল? কতটা ভালোবাসতাম আমি ওকে। আর ও দেখ ভাই, যেটা হয়ে গেছে সেটা অতীত। এখন তো তোকে ভালোবাসে, তাই না? তাহলে কেন ওকে দূরে ঠেলে দিচ্ছিস? তুই কি জানিস তুই কলেজ থেকে চলে যাওয়ার পর ও কতটা কেঁদেছে? কাঁদতে দে। আর মাত্র 3 দিন পরেই ওর জন্মদিন। ওই দিনই ওকে আপন করে নিয়ে ওকে সারপ্রাইজ দেব। ওর বাবা মার সাথেও আমি কথা বলেছি, তারাও কোনো আপত্তি জানায়নি। কিন্তু ভাই, আমার খুব ভয় করছে। ও খুব জেদি মেয়ে, যদি কিছু একটা করে বসে তখন? তুই শুধু ওর দিকে একটু খেয়াল রাখিস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তারপরও খুব ভয় করছে ভাই। আরে এত চিন্তা করিস না তো, এখন রাখছি। এই বলে রানা ফোন কেটে দিল। এরপর শিহাবকে ফোন করলো। শিহাব ফোন রিসিভ করে। হ্যাঁ ভাই, বলো। রাহাতের কোনো খবর আছে কি? না ভাই, তেমন কোনো খবর আর এখনো পর্যন্ত পাইনি। পেলে তোমাকে আমি জানাবো। ওকে ঠিক আছে, তৈরি থাকিস। সময় মতো সব কয়টাকে একই সাথে বাড়বো। ওকে ভাই। এরপর রানা ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মন বাড়িতে গিয়ে সোজা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ঠিক তখনই মনের বাবা সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নেমে এলেন। কি হয়েছে আমার আম্মাজানের? আম্মু, তোমার চোখে পানি কেন মা? বাবার কথা শুনে মনের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ওকে চাই, ওকে আমার চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। খুব ভালোবেসে ফেলেছি ওকে। প্লিজ ওকে এনে দাও না আমার কাছে বাবা। আর কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। বলো, এনে দিবে? মনের বাবা মনকে ধরে পাশে সোফাতে বসালেন। আর মন তো অনবরত কেঁদেই চলেছে। এবার বলতো মা, কি হয়েছে? ঠান্ডা মাথায় আমাকে বলতো। এরপর মন তার বাবাকে রানার সাথে ঘুরে যাওয়া সব কথা খুলে বলল। মনের বাবা শুনে চুপচাপ বসে রইলেন, কোনো কথা বলছেন না।
তা দেখে মুন বলে, বলো বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো, ওকে এনে দিবে আমার কাছে। কি হলো বাবা, বলো। কথা বলছো না কেন বাবা তুমি? চিন্তা করিস না মা, আমার মা আমার কিছু চেয়েছে আর আমি সেটা এনে দেব না, সেটা কি কখনো হয়েছে বল? বাবার কথা শুনে মুনের মুখে হাসি ফুটে উঠল। মুনের বাবা মেয়ের চোখের পানি মুছে দিয়ে কপালে একটু চুমু খেল। পাগলি মেয়ে, শুধু শুধু কাঁদে। তোর এই বাবা জীবিত থাকতে তুই কাঁদবি না, বুঝতে পেরেছিস? এবার একটু হাস মা। বাবার কথা শুনে মুন মুচকি মুচকি হাসলো। তারপর নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। মুন যেতেই মুনের বাবা বলে, আমাদের সেই ছোট্ট মন কত বড় হয়ে গেছে, তাই না মমতা? জানো মমতা, যখন ও চলে যাবে তখন আমার খুব কষ্ট হবে মমতা, খুব কষ্ট হবে। বলেই কেঁদে দিলেন মুনের বাবা। আর মুন এসব আড়াল থেকে দেখে সেও আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কষ্টে তার বুকটাও ফেটে যাচ্ছে। কিন্তু হঠাৎ তার বাবার কথা শুনে মুনের মুখে হাসি ফুটে উঠল। মুনের মা মুনের বাবাকে বলে, কেঁদো না তুমি, মুনের বিয়েটা যার সাথে দেব আমরা তাকেও এই বাড়িতে রেখে দেব, তাহলেই তো হয়, তাই না? কিন্তু সে যদি রাজি না হয় আমাদের বাড়িতে থাকতে? আরে ওকে বললেই ও রাজি হয়ে যাবে। ওকে আমি খুব ভালো করেই চিনি, ও খুব ভালো ছেলে, খুব ভালোবাসে মনকে। জানি আমি সেটা। আর তাই তো রানা একজন মাফিয়া কিং হওয়া সত্ত্বেও অনেক আগেই তার সাথে মুনের বিয়ে ঠিক করে রেখেছি। রানার নামটা শুনে তো মুনের আর কিছুই বুঝতে বাকি রইল না যে রানার সাথে মুনের বিয়ে ঠিক করে রেখেছে, তাও অনেক আগে। মনে তো এবার খুশিতে নাচতে ইচ্ছে করছিল। সে তার রুমে গিয়ে রানাকে নিয়ে হাজার স্বপ্ন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লো তা সে নিজেও জানে না। পরের দিন সকালে রানা কলেজে ঢুকছিল, অমনি মুনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে তাদের চার ঠোঁট আবার এক হয়ে গেল। মন তো রানার ঠোঁটের স্পর্শ পেয়ে পুরো পাথর হয়ে গেছে। সে চুপচাপ নিচেই পড়ে আছে আর রানার স্পর্শ অনুভব করছে। কলেজের সবার দৃষ্টি এখন তাদের দিকে। ওদের অবস্থা দেখে দিয়া হঠাৎ হেসে উঠল। এই যে রোমিও জুলিয়েট, আপনাদের কলেজের সবাই দেখছে, এভাবে আর কতক্ষণ থাকবেন? এবার উঠুন। দিয়ার কথায় দুজনেই লজ্জা পেয়ে উঠে গেল। মন নিচে থেকে উঠে দাঁড়িয়ে কোনো কথা না বলে সোজা ক্লাসরুমে চলে গেল। মনের এমন অবস্থা দেখে দিয়া ভাবছে হয়তো মন লজ্জা পেয়েছে, কিন্তু এদিকে রানা ভাবছে অন্য কিছু। রানা ভাবছে, যা বাবা, এই মেয়ের আবার হঠাৎ করে কি হলো? এমন বিহেভ করছে যেন আমাকে চিনেই না, আমি যেন কোনো অপরিচিত লোক। রানা এসব ভাবছে তখন দিয়ার ডাকে হুঁশ আসে। ভাই, এ ভাই, কিরে শুনতে পাচ্ছিস আমার কথা? কিরে, কি হলোটা কি তোর? দিয়া এত ডাকাডাকি করছে তারপরেও রানার কোনো হুঁশ নেই। তাই দিয়া বাধ্য হয়ে রানাকে ধাক্কা দিতেই রানা হচকচিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, কি কিছু বলবি? কি হলো তোর? কি ভাবছিস তুই এত মনোযোগ দিয়ে? ভাবছি এই মেয়ের আবার কি হলো হঠাৎ করে? এমন ভাব নিল যে একটু আগে কিছুই হয়নি, ব্যাপারটা কি? আরে, এতে এত ভাবার কি আছে? হয়তো লজ্জা পেয়েছে তাই কিছু না বলে চলে গেছে। তুই শুধু শুধু টেনশন করছিস। না না, কিছু তো একটা গড়বড় নিশ্চয়ই আছে। আমার কেমন যেন খটকা লাগছে, তুই একবার জিজ্ঞেস করে দেখ না। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করে দেখব। এখন চল ক্লাসে যাই। চল। এরপর তারা ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। এদিকে মন আড়াল থেকে ওদের সব কথাই শুনতে পায়। মন মনে মনে বলে, দাঁড়াও চান্দু, আমাকে কষ্ট দিবে তাই না? এবার এমন অবস্থা করব যে তুমি নিজেই আমাকে ভালোবাসার কথা বলবে, ছুটে আসবে আমার কাছে, সোনা বাবু। এই বলে মন মুচকি হেসে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়েও মন রানার সাথে কোনো কথা বলল না। রানার খুব খারাপ লাগতে শুরু করলো। মনকে সে বারবার ফিরিয়ে দিয়েও মনের কথাগুলো, মনের পাগলামিগুলো খুব ভালোই লাগছিল রানার, কারণ ভালোবাসার মানুষটার সবকিছু ভালো লাগে। হঠাৎ ছুটির ঘন্টা বেজে গেল, যে যার বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ দিয়া মনকে পিছন থেকে ডাক দিল। এই মন, একটু শোন, তোর সাথে একটু কথা আছে। মন দিয়ার ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। দিয়া মনের কাছে আসতেই, হ্যাঁ কি বলবে বলো, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। কিছু বলার না থাকলে কি তোকে এমনি দাঁড়াতে বলছি? ওকে বলো কি বলবে। তুই ভাইয়ের সাথে আজ এমনটা করলি কেন? জানিস ভাই কতটা কষ্ট পেয়েছে? কেমনটা করেছি আমি তোমার ভাইয়ের সাথে? আর কি বললি কষ্ট পেয়েছে? ও কেন কষ্ট পাবে আমার কারণে? ও তো আমাকে ভালোই বাসে না, তাহলে
আমি কেন শুধু শুধু ওকে বিরক্ত করব? ও যখন আমাকে ভালোই বাসে না, তখন ও ওর মতোই থাকুক আর আমি আমার মতো। এটা বলে মন সেখান থেকে চলে গেল। আর দিয়া মনের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে আর ভাবছে, এ কি সেই মন যে তার বান্ধবী যে রানাকে ভালোবাসতো? এক রাতের মধ্যে এতটা পরিবর্তন কি করে হতে পারে? ভেবে পাচ্ছে না দিয়া। দিয়া রানাকে ফোন করে সবটা খুলে বলে। রানা সবটা শুনে বলে, চল। আচ্ছা, তাহলে মহারানীর একটু অভিমান হয়েছে, তাই তো? ওকে আর একটা দিন পরেই একদম আপন করে নেব, তখন তো আর কোনো অভিমান থাকবে না। আচ্ছা, রাখছি আমি, তুই ভালো থাকিস। তুইও ভালো থাকিস ভাই। দিয়া ফোনটা কেটে দিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে মন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু কলেজে গিয়ে মনের মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ রানা আজ কলেজে আসেনি। মনের মনটা খুবই ছটফট করতে লাগলো রানাকে একবার দেখার জন্য, কিন্তু রানার কোনো খবর নেই। দেখতে দেখতে ক্লাসের ঘন্টা বেজে গেল, কিন্তু রানার কোনো খবর নেই। আজ দিয়াও কলেজে গেল। একবার দিয়ার কাছে যে জিজ্ঞেস করবে রানার কথা, তারও কোনো উপায় নেই। মন কোনো মতে ক্লাস শেষ করে বাড়ির দিকে হাঁটা ধরল। আজ মনের খুব কষ্ট হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে মন। হঠাৎ দমকা হাওয়ায় আর আকাশের বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হলো। মনের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। একদিকে বৃষ্টি পড়ছে আর অন্যদিকে তার চোখ দিয়েও বৃষ্টির মতো পানি ঝরছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। চেয়েছিল রানাকে কষ্ট দিতে, কিন্তু এখন উল্টো নিজেই কষ্ট পাচ্ছে। রানাকে এক মুহূর্ত না দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছে তার। মন ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলো। দরজার সামনে এসে কলিং বেল চাপা দিতেই তার মা এসে দরজা খুলে দিল। মন বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। তার মা তার এমন অবস্থা দেখে বলল, কিরে, তুই এভাবে বৃষ্টিতে কেন ভিজছিস? তুই জানিস না বৃষ্টিতে ভিজলে তোর শরীরে জ্বর চলে আসে? রাতে যদি জ্বর আসে তখন কি করবি? হ্যাঁ, মন তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। বিকেলে তার মা তাকে ডাকতে এসে দেখে মন জ্বরে কাঁপছে, আর জ্বরের কারণে ঘুমের ঘোরে আবল তাবল বকছে। আজ মনের বাবাও বাড়িতে নেই। মমতা বেগম কি করবে বুঝতে পারছে না। সে রানাকে ফোন দিয়ে সবটা বলল। রানা কিছু সময় পর মনদের বাড়িতে চলে এলো। সঙ্গে একজন ডাক্তার নিয়ে এসেছে রানা। এসে মনের মাকে জিজ্ঞেস করলো, আন্টি মন কোথায়? ওর রুমেই আছে বাবা, এসো তুমি আমার সাথে। রানা মমতা বেগমের পিছন পিছন মনের রুমে গেল। গিয়ে দেখে মন জ্বরে কাঁপছে। রানা গিয়ে মনের মাথায় কাছে বসে পড়ল। মনের মাথাটা নিজের কোলে নিয়ে বসে পড়ল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। মমতা বেগম বললেন, রানা, তুমি আজ আমাদের বাড়িতে মনের কাছেই থেকে যাও। ওর বাবা আজ বাড়িতে নেই, আমার খুব ভয় করছে ওকে নিয়ে। কিন্তু আন্টি। কোনো সমস্যা নেই বাবা, তুমি থাকো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে আন্টি, আমি ওর কাছেই আছি। আর হ্যাঁ, ওর জন্য একটু স্যুপের ব্যবস্থা করুন। আচ্ছা বাবা, ঠিক আছে। মমতা বেগম রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মন ঘুমের ঘোরে বারবার বলছে, রানা প্লিজ, আমায় মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও প্লিজ। খুব ভালোবেসে ফেলেছি তোমায়, মরে যাব তোমায় ছাড়া। ঘুমের ঘোরে এসব বলছে। এসব শুনে রানার চোখ থেকে দুপুরে জল গড়িয়ে পড়লো মনের মুখের ওপর। রানার চোখের জল মনের মুখের উপর পড়তেই মনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মন দেখে যে রানা তার মাথাটা কোলে নিয়ে বসে আছে, আর রানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এসব দেখে মন উঠে বসলো। মনের মাথাটা ভারী হয়ে আসছে জ্বরের কারণে। সোজা হয়ে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। তারপরেও রানাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তো তুমি আমার রুমে কি করে? তারপর রানা মনকে সবটাই বলে। সবটা শুনে মন বলে, কেন এসেছো এখানে? কেন এসেছো এখন? তুমি তো এটাই চেয়েছিলে যে আমি কষ্ট পাই, তাহলে কেন এসেছো? চলে যাও, কাউকে দরকার নেই আমার, আমি একাই ভালো আছি। বলে মন কান্না শুরু করে দিল। রানা মনকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি, কিন্তু তুমি প্রথমে আমার সাথে খারাপ আচরণ করেছিলে বলে তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। আর কাল তোমার জন্মদিন, আর তাই ভেবে রেখেছিলাম যে কাল তোমাকে জন্মদিনে সারপ্রাইজ গিফট দেবো আর আমার ভালোবাসা দিয়ে আপন করে নেব। তার আগে কত কিছু যে হয়ে গেল। তোমাকে কষ্ট দিতে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছি। মন রানার চোখের পানি খুঁজে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, খুব ভালোবাসি তোমায়, খুব।
আর আমি তো জানি আমার পাগলটা আমায় খুব ভালোবাসে। জানি তো আমি, আমার পাগড়িটা আমায় খুব ভালোবাসে। হঠাৎ মমতা বেগম বলে উঠল, আমি কি আসতে পারি? মমতা বেগমের কথা শুনে রানা মনকে ছেড়ে দিলেও মন রানাকে না ছেড়ে জড়িয়ে ধরেই আছে। মন কি করছো? ছাড়ো আমায়। আন্টি দেখছে, কি মনে করছে সে বলো তো? থাক, আর ছাড়তে হবে না, ধরেই রাখো। আর এই নাও, ওর জন্য স্যুপ নিয়ে এসেছি, খাইয়ে দাও ওকে। আচ্ছা আন্টি, আপনি রেখে যান, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো, ছেড়ে দিলে কেন আমায়? কাছে এসো। না, আমি স্যুপ খাবো না। এসো বলছি, না হলে কিন্তু আমি চলে যাব। না না, তুমি যেও না, আমি খাবো। রানা মনকে স্যুপটা খাইয়ে মনকে বিছানায় শুইয়ে দিয়ে যেই না উঠতে যাবে অমনি, এ কি, তুমি কোথায় যাচ্ছ? কেন, সোফায় ঘুমাতে যাচ্ছি। তুমি আমার সাথে ঘুমাবে। মানে কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি ঠিক বলছি, আর আমার মাথাও একদম ঠিক আছে। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ো, না হলে কিন্তু আমি নিজের ক্ষতি করব। রানা আর কিছু না বলে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল, কারণ যে যদি মেয়ে কিছু করেও ফেলতে পারে সেই ভয়ে। পরদিন সকালে মন ঘুম থেকে উঠে দেখে যে রানার বুকে মাথা রেখে সে শুয়ে আছে। মন রানার কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। মন ফ্রেশ হয়ে শুধু একটা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রানা মনের দিকে এক নজরে তাকিয়ে আছে। ও, এই যে মিস্টার, কি দেখছো এভাবে তাকিয়ে? তোমাকে দেখছি। মানে আমাকে কি এর আগে কখনো দেখোনি নাকি? দেখেছি, কিন্তু এমন রূপে কখনো দেখিনি। রানার মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। সে বিছানা থেকে নেমে মনের দিকে এগোতে লাগলো। মন রানার কাছে আসা দেখে পিছাতে লাগলো। পিছাতে পিছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। মনের সারা শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। মন তার চোখ দুটো বন্ধ করে নিল। রানা মনের অবস্থা দেখে মনে মনে হাসছিল। অনেকক্ষণ পর মন চোখ খুললে দেখতে পেল রানা নেই। দরজার সামনে তাকিয়ে দেখতে পেল রানা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। বাই মেরি জান, কলেজে এসো, কলেজে দেখা হবে। এটা বলে রানা চলে গেল। মন আজ খুব খুশি। সে আজ তার সত্যিকারের ভালোবাসাকে পেয়েছে। মন আজ খুব সুন্দর করে সেজেছে। মন ঠিক সময় মতো কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের ভেতরে ঢুকতেই মন তো পুরোই অবাক। আজ কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ কে যেন পেছন থেকে মনের চোখ দুটো বেঁধে দিল। মন বুঝতে পারলো এটা রানা। রানা মনকে ধরে তাদের ক্লাসরুমে নিয়ে গেল। ক্লাসের টেবিলের সামনে দাঁড় করিয়ে মনের চোখের বাঁধন খুলে দিল। মন চোখ খুলে যেটা দেখলো তা দেখে তো পুরোই অবাক। মনের সামনে একটা বার্থডে কেক রাখা, আর কেক সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে মন। মনের এসব দেখে খুশিতে চোখে জল এসে গেল। রানা মনের চোখের জল মুছে দিয়ে বলল, পাগলি, কাঁদছো কেন? কেক কাটো। তারপর মন কেক কেটে প্রথমে রানাকে খাইয়ে দিল। তারপর রানা মনকে খাইয়ে দিল। মন দিয়াকে কেক খাইয়ে পেছনে তাকিয়ে দেখে রানা মনের সামনে হাঁটু গেড়ে বসে আছে, একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে। রানা বলতে লাগে, হ্যাঁ প্রিয়সী, আমি হারিয়ে গেছি তোমার ওই এলো চুলে, তোমার ওই মিষ্টি হাসিতে। মায়ায় পড়ে গেছি তোমার ওই মায়াবী চোখের। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম। খুব ভালোবাসি তোমায়, সত্যি বলছি, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তুমি বাসবে ভালো আমায়? ধরবে কি আমার এই দুটি হাত? থাকবে কি সারাটি জীবন আমার দুষ্টু মিষ্টি বউ হয়ে? থাকবো তোমার পাশে, ধরবো তোমার হাত, হব তোমার দুষ্টু মিষ্টি বউ। এই বলে যখনই মন গোলাপ ফুলগুলো হাতে নিয়ে রানাকে তুলতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন রানার মাথায় আঘাত করলো। সঙ্গে সঙ্গেই রানার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। রানা পেছনে ফিরে শুধু একটা কথাই বলল, তো তুই? এটা বলে রানা সেখানেই অজ্ঞান হয়ে গেল। মনের সারা পৃথিবীটা যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। রাহাত তার লোকদের বলল, এই নিয়ে চল ওদের ভাইয়ের কাছে, ভাই যা করার করবে। রাহাতের কথায় রানা আর মনকে ধরে নিয়ে চলে গেল তারা। দিয়া কোনো কিছু না ভেবে শিহাবকে ফোন করলো। তারপর শিহাবকে সবকিছু খুলে বলল। 1 ঘন্টা পর রানা ধীরে ধীরে তার চোখ খুলল। সে দেখতে পেল তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে রাজন, রাইসন, রাহাত আর রিয়া তার সামনে বসে আছে। আর রানার আরেক পাশেই মনকে আর একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রানা রাজন, রাইসন আর রাহাতের ব্যাপারে তো আগেই জানতো, তাই রিয়াকে জিজ্ঞেস করলো, রিয়া, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলবে একটু? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মূলত মুনের বাবার সাথে, আর তাই তো মুনকে মেরে মুনের বাবার মনের দাগ কেটে দেব।
আমার বাবার সাথে তোমার কিসের শত্রুতা রিয়া? শুনবি? শোন তাহলে। তোর বাবা আর আমার বাবা ছিলেন বিজনেস পার্টনার, কিন্তু তোর বাবা ছিলেন সৎ ব্যবসায়ী, আর আমার বাবা চাইতো ড্রাগসের বিজনেস করতে, কিন্তু তোর বাবা সেটা কিছুতেই মেনে নিচ্ছিল না। তাই তোর বাবা আমার বাবাকে পুলিশের হাতে তুলে দেয়, আর চোরাকারবারির ব্যবসা করার কারণে আমার বাবার ফাঁসি হয়ে যায়, আমি এতিম হয়ে যাই। আর আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোকে মেরে তোর বাবাকে নিঃসন্তান করে দেব। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। রিয়া এটা বলে মুনকে মারতে যাবে, তখনই রাজন আর রাইসন বলে ওঠে, আরে দিয়া দাঁড়াও, আগে মিস্টার ডেভিডের সাথে হিসাবটা শেষ করে নি, তারপর তুমি ওর সাথে যা করার করে নিও। রানা, তুই অনেক জ্বালিয়েছিস, অনেক, আর না, এখন যে তোকে মরতেই হবে। এই বলে যেই না রানাকে মারতে যাবে তখনই চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলো রানার লোকেরা। হ্যাঁ, শিহাব রানাকে বাঁচাতে চলে এসেছে, আর সঙ্গে দিয়াও আছে। অনেকক্ষণ গোলাগুলির পর রাহাত আর রিয়া সেখানেই মারা গেল। শুধু রাজন রাইসন এখনও বেঁচে আছে, কিন্তু তার 2 পায়ে গুলি লেগেছে, তার কারণে সে নিচে পড়ে গেছে। তার কারণে সে নিচে পড়ে কাতরাচ্ছে। রানা কাছে গিয়ে বলতে লাগলো, কিরে জানোয়ারের বাচ্চা, তুই নাকি আমাকে মারবি? এখন তোকে কে বাঁচাবে রে? হবে, আমাকে মেরে দে রানা, না হলে আমি যদি বেঁচে যাই তাহলে তুই বাঁচতে পারবি না, তোর জীবন অন্ধকার হয়ে যাবে। রাজন আর রাইসনের কথা শুনে রানার মাথায় রক্ত উঠে গেল। সে রাজন রাইসনের মাথায় একটা রড দিয়ে সজোরে বাড়ি মারল। সঙ্গে সঙ্গে রাজন রাইসন মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রাজন আর রাইসন মারা গেল। রানা সবাইকে নিয়ে সেখান থেকে মুনদের বাড়িতে চলে আসলো। 1 সপ্তাহ পর মুন আর রানার আজ বিয়ে হয়েছে। রানা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে যেতে খুব ভয় করছে তার। দিয়ার শিহাব এসে রানাকে ঠেলে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। রানা রুমে ঢুকে তো পুরোই হা হয়ে গেল। মুন বিয়ের শাড়ি খুলে সাধারণ পোশাক পরে আছে। রানা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার বিয়ের শাড়ি কোথায়? এগুলো কি পরেছ? এগুলো বলছে আর বিছানার দিকে এগুচ্ছে। তখন মুন বলে ওঠে, ওই একদম বিছানায় আসার চেষ্টা করবে না। মানে কি বলছো তুমি? আজ আমাদের বাসর রাত, বিছানায় আসবো না তো কোথায় যাব? বাসর রাত তো কি হয়েছে? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন তার শাস্তি স্বরূপ 20 বার কান ধরে উদ্বাস করবে, তা না হলে আজ নিচে ঘুমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, তাড়াতাড়ি কান ধরে উদ্বাস করো, তাড়াতাড়ি, না হলে আজ ওই যে সোফা দেখছো ওখানে ঘুমাতে হবে। আজকের মতো মাফ করে দেয়া যায় না? 30 বার। ও বউ, একটু দয়া করো না আমার উপর। ও বউ। 40 বার। আচ্ছা করছি তো। এ বলে